হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের আমার এই ভিডিওতে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে হ্যালো ফর্মের রিঅ্যাকশান। তো দেখা যাক হ্যালো ফর্মে কী কী রিঅ্যাকশান আমরা পড়তে চলেছি। ফার্স্ট আমরা যে রিঅ্যাকশান দিয়ে শুরু করব সেটা হচ্ছে রিঅ্যাকশান উইথ অ্যাকুয়াস KOH। অ্যাকুয়াস KOH এর বদলে আমরা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডও ইউজ করতে পারি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও ইউজ করতে পারি, মানে যে কোনো বেস আমরা অ্যাকুয়াস মিডিয়ামে নিয়ে রিঅ্যাকশন করাচ্ছি। তো কী রিঅ্যাকশন হবে দেখা যাক। দেখো, ক্লোরোফর্ম, আমি এখানে রিঅ্যাকশনস অফ হ্যালোফর্ম হেডিং যদিও করেছি, যতগুলো রিঅ্যাকশন আমরা পড়ব এই ভিডিওতে প্রত্যেকটা রিঅ্যাকশন আমি ক্লোরোফর্মের রেসপেক্টেই তোমাদেরকে দেখাবো। ক্লোরোফর্মের বদলে আমরা অন্য যে কোনো হ্যালোফর্ম নিয়ে যদি রিঅ্যাকশন করাই তাহলে একই রেজাল্ট পাবো। সেই কারণে ক্লোরোফর্ম দিয়ে দেখানো মানে যা, অন্যান্য হ্যালোফর্ম নিয়ে রিঅ্যাকশন করে দেখানো অর্থ ঠিক তাই। তো এইখানে ক্লোরোফর্ম নিয়ে যখন আমরা অ্যাকুয়াস KOH এর সঙ্গে বিক্রিয়া করাবো, রিঅ্যাকশনটা তোমরা কিন্তু এর আগে পড়ে এসেছো, একটু মনে করে দেখো। এটা তো একটা হ্যালোহাইড্রোকার্বন, যেখানে একই কার্বনের সঙ্গে 3টে হ্যালোজেন অ্যাটম অ্যাটাচড। তো নর্মালি আমরা হ্যালোহাইড্রোকার্বনে যখন অ্যাকুয়াস KOH এর সাথে রিঅ্যাকশন করেছিলাম বা অ্যাকুয়াস NaOH এরকম ধরনের বেসের সাথে রিঅ্যাকশন করেছিলাম, কি দেখেছিলাম? হ্যালোজেন অ্যাটমগুলো রিপ্লেস হয়ে গেছিলো এই OH আয়নটা দিয়ে, তাই তো? এই OH মাইনাস যে আয়নটা আছে তারা এই হ্যালোজেন অ্যাটমগুলোকে রিপ্লেস করে দিয়েছিল বাই মেকানিজম অফ সাবস্টিটিউশন। তো এইখানেও সেই জিনিসটা হবে। কি হবে? 3টে যে ক্লোরিন পরমাণু আছে বা 3টে যে ক্লোরিন অ্যাটম আছে, এই 3টে ক্লোরিন অ্যাটমের জায়গাতেই 3খানা OH র্যাডিক্যাল বা OH যে নেগেটিভ যে নিউক্লিওফাইল আছে, সেই নিউক্লিওফাইল এখানে রিপ্লেসড হবে। তাহলে প্রোডাক্ট এইটা হওয়া উচিত, তাই তো? একই কার্বনে 3খানা OH গ্রুপ ক্লোরিনকে সাবস্টিটিউট করে বসে গেল। কিন্তু এই কম্পাউন্ডটা আইসোলেট করা বা পৃথক করে রাখা যায় না, আইসোলেট করে রাখা যায় না। তার কারণ একই কার্বনে যখন 3টে OH গ্রুপ লেগে থাকবে, 3টে বলার থেকে আমি আরও বলতে পারি যে মিনিমাম যদি 2টো OH গ্রুপ একই কার্বনে লেগে থাকে, সেক্ষেত্রে দেখা যায় তাদের মধ্যে বলতে এই OH গ্রুপের অক্সিজেনের মধ্যে একটা ডাইপোলার ইন্টারাকশন কাজ করে। ব্যাপারটা কি ডাইপোলার ইন্টারাকশন? ধরো এই একই কার্বনে এরকম OH গ্রুপ দুটো রয়েছে, ঠিক আছে? এদিকে কিছু একটা গ্রুপ আছে, তো সেটা বাদ দাও, আমি মিনিমাম 2টো OH গ্রুপ থাকলে কি হয় সেটা দেখাচ্ছি। এবারে মিনিমাম 2টো OH গ্রুপ থাকলে যদি কিছু প্রবলেম আমরা বুঝতে পারি, তাহলে 3টে OH গ্রুপ থাকলে তো অবভিয়াসলি সেখানে প্রবলেম হবে। কি প্রবলেম হয় দেখো, এই অক্সিজেনের তো লোন পেয়ার রয়েছে, একইভাবে এই অক্সিজেনেরও লোন পেয়ার রয়েছে। এবারে কার্বন যেহেতু একটা স্মল সাইজড অ্যাটম, তাই জন্য এই OH গ্রুপ দুটো খুব ক্লোজ থাকবে। ভালো করে বোঝার চেষ্টা করো। কার্বন অ্যাটমটা স্মল সাইজ হওয়ার জন্য এই দুটো OH গ্রুপ খুব ক্লোজ এক্সিস্ট করবে, ক্লোজ এক্সিস্টেন্স অফ OH গ্রুপ। দ্যাটস ওয়াই কি হয়, এই অক্সিজেনের লোন পেয়ারের মধ্যে একটা ডাইপোলার ইন্টারাকশন কাজ করে। ডাইপোলার ইন্টারাকশন মানে বলতে পারো ডাইপোলার রিপালশন, কারণ সেম চার্জ যেহেতু লোন পেয়ারগুলোর, তো ডাইপোলার রিপালশন occurs between two OH groups। তাহলে কি হবে,
এই ডাইপোলার ইন্টারঅ্যাকশন যদি কাজ করে বা ডাইপোলার রিপালশন যদি কাজ করে, তাহলে একই কার্বনের দুটো OH গ্রুপ কখনোই একসাথে এক্সিস্ট করবে না। তো এর সঙ্গে যদি আরও একটা OH গ্রুপ আমি বাড়িয়ে দিই, তাহলে তো সেক্ষেত্রে ডাইপোলার ইন্টারঅ্যাকশন আরও বেড়ে যাবে। তাই কি করে, এই ইন্টারঅ্যাকশনটাকে কমানোর জন্য একটা মেকানিজম এইখানে হয় কি, যে এই দুটো OH গ্রুপ এমনভাবে একটা রিঅ্যারেঞ্জমেন্ট দেখায় যে 1 মলিকিউল অফ ওয়াটার এলিমিনেট করে যায়, -H2। ভালো করে বোঝার চেষ্টা করো, আমি মেকানিজমটা সিম্পল ওয়েতে দেখাচ্ছি। কি হয়, এখানে পাশাপাশি দুটো যে OH গ্রুপ রয়েছে তারা কম্বিনেশন করে একটা ওয়াটার মলিকিউলকে এলিমিনেট করে দেয়। এলিমিনেট করে দিলে আরও তো একটা অক্সিজেন পড়ে আছে, তার সাথে এই কার্বন অ্যাটমটা কি তৈরি করে নেবে, ডাবল বন্ড তৈরি করে নেবে। তাহলে আমরা ফাইনালি যে রেজাল্টটা পাবো ওয়াটার বেরিয়ে যাওয়ার পরে, সেটা হচ্ছে এইরকম, মানে একটা কার্বন অক্সিজেন ডাবল বন্ড হবে। তো দুটো OH গ্রুপ থাকলে তখন এইরকম হলো, তিনটে OH গ্রুপ যদি থাকে তাহলেও এখানে কি হচ্ছে, এই দুটো OH গ্রুপ কম্বাইন করে 1 মলিকিউল অফ ওয়াটার বের করে দেবে। বের করে দেওয়ার পর একটা পজিশনে এখানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড হবে, আর বাকি যে OH গ্রুপটা ছিল সেইটা ওরকমই ইনট্যাক্ট থেকে যাবে। তাহলে এবার আমাদের দেখা যাক যে ফাইনাল প্রোডাক্ট কি হয়। আমরা এই ফার্স্ট স্টেপে ক্লোরিন অ্যাটমগুলো সাবস্টিটিউট হওয়ার পরে যেটা লিখেছি, এই স্টেপটা হচ্ছে একটা অ্যাক্টিভেটেড স্টেট বা ইন্টারমিডিয়েট স্টেট। এই স্টেটটাকে সেপারেট করে রাখা যায় না বলেই আমি থার্ড ব্র্যাকেটে লিখেছি, কারণ এটা অ্যাক্টিভেটেড অবস্থায় আছে। তো ফাইনাল স্টেজে আমরা এখনো আসিনি। ফাইনাল স্টেজে আসতে গেলে কি ঘটনা হয় সেইটা আমি বোঝালাম, এরপরে আমরা ফাইনাল স্টেজটা লিখব। ফলো করো। তাহলে এখানে কি হবে, এখান থেকে একটা ওয়াটার মলিকিউল আমরা বের করে দেবো জাস্ট এইভাবে। সো মাইনাস ওয়াটার, আর বাকি যেটা পড়ে থাকবে দ্যাট ইজ এই দুটো OH থেকে ওয়াটার বেরিয়ে যাওয়ার পরে সি অক্সিজেন ডাবল বন্ড হলো, আর একটা OH গ্রুপ যেরকম ছিল সেই রকম ইনট্যাক্ট থেকে গেল। তাহলে দেখো এটা কি হচ্ছে, HCOOH। সো দিস ইজ কল্ড ফর্মিক অ্যাসিড। তোমরা সবাই জানো আশা করি, নোমেনক্লেচারে অনেকবার করেছো। সো দিস ইজ ফর্মিক অ্যাসিড, and this will further react with this KOH, কারণ KOH হচ্ছে একটা বেস। তো মিডিয়ামটা তো অলরেডি বেসিক, মানে অলরেডি ক্ষারীয় অবস্থায় আছে, তাই ক্ষারীয় মাধ্যমে একটা অ্যাসিড কখনো মুক্ত থাকতে পারে না বা ফ্রি অবস্থায় থাকতে পারে না। সে ফার্দার কি করবে, এই বেসের সঙ্গে রিয়াকশন করে সল্ট ফর্মে চলে যাবে। তাহলে এখানে আমরা KOH এর সঙ্গে আবার ফার্দার রিয়াকশন দেখাবো। রিয়াকশন দেখালে কি হচ্ছে, HCOOK প্লাস ওয়াটার। এই OH গ্রুপের যে হাইড্রোজেন আছে এটাই পোলার হাইড্রোজেন, এটাই রিপ্লেস হয়ে যাবে কি দিয়ে, বেসের যে মেটাল পটাশিয়াম রয়েছে সেই পটাশিয়াম দিয়ে রিপ্লেস হবে, আর এই হাইড্রোজেন আর এই OH মিলে ওয়াটার হলো, তাহলে HCOOK আর ওয়াটার। সো দিস ইজ দি রিয়াকশন উইথ বেস, any kind of base, potassium hydroxide, sodium hydroxide or calcium hydroxide বা বেরিয়াম হাইড্রোক্সাইড, তোমরা যা খুশি বেস ইউজ করতে পারো। দিলে এই ক্লোরোফর্ম থেকে বা যে কোনো হ্যালোফর্ম থেকে আমরা এইরকম একটা অ্যাসিড সল্ট পাবো। অ্যাসিডটা কীরকম অ্যাসিড, অর্গ্যানিক অ্যাসিড সল্ট, তাই তো, অর্গ্যানিক অ্যাসিড সল্ট। সো এটা একটা রিয়াকশন। চলো এবারে নেক্সট রিয়াকশনে মুভ করা যাক। আমরা নেক্সট যে রিয়াকশনটা দেখব এটা তো হলো সাবস্টিটিউশন রিয়াকশন, রাইট? তো নেক্সট আমরা যে রিয়াকশনটা দেখব সেই রিয়াকশন হচ্ছে, যদি আমরা অ্যাকুয়াস বেস ইউজ না করে অ্যালকোহলিক বেস ইউজ করি তাহলে কি হবে। কারণ আমরা কিছুদিন আগেই হ্যালো হাইড্রোকার্বন পড়ার সময় দেখেছি যে একই কম্পাউন্ড যেটা বেস হিসাবেও কাজ করছে আবার নিউক্লিওফাইল হিসাবেও কাজ করছে, তো দুটোতে দু রকম রিয়াকশন হয়, একটাতে সাবস্টিটিউশন হয় আর একটাতে এলিমিনেশন হয়। তো এই ক্ষেত্রে কি হচ্ছে দেখা যাক। reaction with
অ্যালকোহলিক KOH, অ্যালকোহলিক NaOH নিতে পারো বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো, হোয়াট এভার ইট মে বি, বাট একই রিয়াকশন হবে। তো দেখো কি হয়। মেকানিজমটা একটু শিখে রাখলে তোমাদের সুবিধা, কারণ কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকবে, কারণ এই রিয়াকশানগুলোই এর পরে পরে তোমরা আরও পড়বে। কারণ এর আগে যে রিয়াকশনটা আমি দেখালাম সেখানে তোমরা দেখলে যে কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট হচ্ছে, তাহলে আমরা এটা কার্বক্সিলিক অ্যাসিডের চ্যাপ্টারেও আবার পেতে পারি রিয়াকশনটাকে। তো এখানে দেখা যাক কি হচ্ছে অ্যালকোহলিক KOH দিলে। দেখো এই ক্লোরোফর্মের তিনখানা ক্লোরিন পরমাণু বা তিনখানা ক্লোরিন অ্যাটম রয়েছে, তো তারা এই কার্বনটার উপরে একটা হিউজ অ্যামাউন্ট অফ ইন্ডাকটিভ এফেক্ট -I এফেক্ট অ্যাপ্লাই করছে। খুব স্বাভাবিক, তোমরা আশা করি আমার কথার সাথে এগ্রি করবে। তো এরা প্রত্যেকে ডেল মাইনাস ক্লোরিন অ্যাটমগুলো, অ্যান্ড কার্বন হয়ে যাবে ডেল প্লাস। ঠিক, তো কার্বন যেহেতু তিনটে ক্লোরিন অ্যাটমের -I এফেক্ট এক্সপিরিয়েন্স করে ডেল পজিটিভ হচ্ছে, তো স্বাভাবিকভাবেই এ আবার হাইড্রোজেনের ওপরে ইন্ডাকটিভ এফেক্ট অ্যাপ্লাই করবে। তিনটে ক্লোরিনের দিকে যখন কার্বনের থেকে ইলেকট্রন ডেন্সিটি চলে যাচ্ছে, সেই এফেক্টটা মিনিমাইজ করবার জন্য বা কমানোর জন্য কার্বন কি করবে, হাইড্রোজেনের দিক থেকে আবার ইলেকট্রন উইথড্র করে নেওয়া স্টার্ট করবে। এর ফলে কি হয়, কার্বন আর হাইড্রোজেনের যে বন্ড আছে সেই বন্ডটা getting more polar, মানে কার্বন আর হাইড্রোজেনের বন্ডটা পোলার হচ্ছে, মানে দুর্বল হতে থাকছে, কারণ ডেল পজিটিভ আর ডেল নেগেটিভের মধ্যে যত ডিস্টেন্স বাড়বে সেই বন্ধন তত বেশি দুর্বল হবে আর তত সহজে ভেঙে যাবে। এই কথাটা শোনার পরে তোমাদের অনেকেরই হয়তো মনে হচ্ছে যে তাহলে কি ক্লোরোফর্মের অ্যাসিডিক চরিত্র আছে বা ক্লোরোফর্ম কি অ্যাসিড? না, সেইটা কিন্তু নয়। ক্লোরোফর্মের এই অ্যাসিডিক হওয়ার চরিত্রটা আমরা তখনই বুঝতে পারবো যদি মিডিয়ামে স্ট্রং কোনো বেস অ্যাপ্লাই করা হয়। বুঝতে পারলে তো? এখানে যতক্ষণ আমরা স্ট্রং বেস অ্যাপ্লাই করছি ততক্ষণ কিন্তু এই প্রপার্টিটা তত বেশি ইনফ্লুয়েন্সিয়াল হবে না। এইখানে দেখো, এখানে অ্যালকোহলিক KOH যখন দেওয়া হচ্ছে, এইটা তো একটা বেসের মতো কাজ করছে, স্ট্রং বেস। তোমরা এলিমিনেশন রিঅ্যাকশনে পড়েছো স্ট্রং বেস। এবার এই স্ট্রং বেসের এই যে OH মাইনাস অংশটা আছে, এ কি চাইবে, হাইড্রোজেনকে তুলে নিতে চাইবে। তাহলে এসে এই OH মাইনাস এসে হাইড্রোজেনকে এদিক থেকে টানার চেষ্টা করছে, আর টানার চেষ্টা করছে মানে এখানে তো অলরেডি একটা এফেক্ট ছিল, ইন্ডাকটিভ এফেক্টের যে ঘটনাটা আমি বললাম সেই এফেক্টটা তো ছিল। যেহেতু এই হাইড্রোজেনকে নেওয়ার মতো এখানে একজন মেম্বার আছে, তখন এই ক্লোরোফর্মের এই অংশটা কি করছে, হাইড্রোজেনটাকে রিলিজ করে দিচ্ছে। কিন্তু যতক্ষণ এখানে এরকম হাইড্রোজেনকে উইথড্র করে নেওয়ার মতো কেউ থাকবে না, ওরা কিন্তু এই রকম অ্যাসিডিক ক্যারেক্টার দেখাবে না বা হাইড্রোজেনকে ইজিলি ছেড়ে দেবে না। মানে এই OH মাইনাসটা এসে ক্লোরোফর্মকে ইনফ্লুয়েন্স করছে যে তুমি হাইড্রোজেনটাকে ছেড়ে দাও, আমি একে নিয়ে নেবো। তখনই এই এফেক্টটা বেশি বেশি প্রিডমিনেট করছে আর হাইড্রোজেনটা সহজেই বন্ধন দুর্বল হওয়ার কারণে বেরিয়ে যাচ্ছে সহজে। কিন্তু আগের রিয়াকশন আমি কি দেখলাম, আগের রিয়াকশনে OH মাইনাস ওখানে নিউক্লিওফাইল হিসাবে ছিল, তাই ওখানে হাইড্রোজেন রিলিজ করছিল না, ক্লোরিন রিলিজ করে বা ক্লোরিন সাবস্টিটিউট হয়ে গেছিল OH মাইনাস দিয়ে। বুঝতে পারলে? তাহলে এইখানে রিয়াকশনটা ঠিক অন্যরকমভাবে হবে, মানে এলিমিনেশন হবে। তো দেখা যাক কি হয়। আমি আরেকবার ক্লোরোফর্মটাকে একটু লিখছি, কারণ একটু রাফ হয়ে গেছিল। হাইড্রোজেন, দেখো OH মাইনাস হাইড্রোজেনকে তুললো, আর কার্বনের সাথে হাইড্রোজেনের যে বন্ড পেয়ার ইলেকট্রন সেটা কার্বনের কাছে ছেড়ে দিয়ে চলে গেল। এইটা হচ্ছে, আর এদিকে কি থাকবে, এদিকে K প্লাস থাকবে
আর ওয়াটার তো বেরোলো, সেটা মেকানিজমে বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে কি হয়, এরপরে এই কার্বনের সঙ্গে 3টে ক্লোরিন অ্যাটম রয়েছে, প্লাস একটা নেগেটিভ চার্জ আছে। এখানে দেখা গেছে এইটা একটা স্টেবল ফর্মে যাওয়ার জন্য ক্লোরিন একটাকে ছেড়ে দিল। কি স্টেবল ফর্ম সেটা লিখলেই তোমরা বুঝতে পারবে। HCl + water। দেখো তো এটাকে চিনতে পারছো কিনা, এটা তোমরা আগে পড়েছো। দিস ইজ কল্ড কার্বিন। কার্বিন, আর এই স্পিসিসটার নাম হচ্ছে ডাইক্লোরোকার্বিন। ডাইক্লোরোকার্বিন, কার্বিন মানে এরকম CH2 ডাবল ডট, হাইড্রোজেনের জায়গায় দুটো ক্লোরিন আছে, তাই জন্য ডাইক্লোরোকার্বিন। এবার ডাইক্লোরোকার্বিন সিংলেট আছে, ট্রিপলেট আছে, দু রকম ফর্মেশন রয়েছে। তো সেই দু রকম ফর্মেশনে স্টেবল থাকে। স্টেবল ইন দ্য সেন্স আলাদাভাবে ওরকম কার্বিন ফর্মেই সবসময় সারা জীবন থেকে গেল ওরকম নয়, কিন্তু রিয়াকশন চলাকালীন যে রিয়াক্টিভ ইন্টারমিডিয়েটগুলো হয়, সেই রিয়াক্টিভ ইন্টারমিডিয়েটের মধ্যে তো কিছু কিছু স্পিসিস আমরা পড়েছি, যেমন কার্বোক্যাটায়ন আছে, কার্বন আয়ন আছে, র্যাডিক্যাল আছে। তারা যেরকম যতটুকু মুহূর্ত স্টেবিলিটি শো করে বা তাদেরকে পরীক্ষা চলাকালীন অবস্থায় আইডেন্টিফাই করা গেছে, এই কার্বিনটাকেও এরকম আইডেন্টিফাই করা গেছে। তাই জন্য আমি বলছি যে এই স্পিসিসের থেকে এই ফর্মে চলে আসে, কারণ আমরা এই স্পিসিসটার বদলে এই স্পিসিসটাকেই পরীক্ষা চলাকালীন অবস্থায় আইডেন্টিফাই করতে পেরেছি। সো দিস ইজ দি রেজাল্ট। এই অ্যালকোহলিক KOH বা অ্যালকোহলিক বেস যখন আমরা ইউজ করব, তখন আমরা এরকম এই কার্বিন স্পিসিস পাবো। ওকে, তো এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট, এই অ্যালকোহলিক KOH এর সাথে রিয়াকশন। আমরা এই ডাইক্লোরোকার্বিনকে বিভিন্ন সিনথেটিক ইউজে অ্যাপ্লাই করতে পারি, মানে এই স্পিসিসটাকে ব্যবহার করে আমরা অনেক ধরনের কম্পাউন্ড ফর্মেশন করাতে পারি। কীরকম তার কিছু এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এটা ক্লোরোফর্মেরই রিয়াকশন, বা বলতে পারো হ্যালোফর্মেরই রিয়াকশন। মানে কার্বিনের মারফত আমরা যে কম্পাউন্ডগুলো তৈরি করব, এই যে ডাইক্লোরোকার্বিন যেটা দেখালাম, তার মারফত আমরা যে কম্পাউন্ডগুলো তৈরি করব, তার জন্য তো আমাকে ক্লোরোফর্ম নিয়ে আসতে হবে, কারণ ক্লোরোফর্ম ছাড়া তো আমি ডাইক্লোরোকার্বিন তৈরি করতে পারবো না। তো এরকম আমি কিছু দেখাচ্ছি, দেখো, সিনথেটিক ইউজ অফ ডাইক্লোরোকার্বিন। প্রচুর অর্গানিক কম্পাউন্ডস ফর্মেশন করানো যায় ডাইক্লোরোকার্বিন ইউজ করে। মনে করো ইথিলিন নেওয়া হয়েছে, ইথিলিন প্লাস এইটা দেওয়া হচ্ছে, আর সলভেন্ট মনে করো CH2Cl2, নন পোলার মিডিয়ামে রিয়াকশন করানো হয়, দিলে সাইক্লিক কম্পাউন্ড তৈরি করা যায় এইরকম। দেখো, এটা একটা সাইক্লোপ্রোপাইলিক রিং হয়েছে, তো এরকম স্ট্রেট চেন থেকে একটা সাইক্লিক রিং তৈরি করা হলো। কিভাবে হয় সিম্পল স্টেপটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ডাইক্লোরোকার্বিন তো একটা ইনকমপ্লিট অক্টেট স্পিসিস, কারণ এর মোট কটা ইলেকট্রন আছে, এখানে দেখো 6টা, এর আরও 2টো ইলেকট্রন দরকার অক্টেট কমপ্লিট করবার জন্য। তো আনস্যাচুরেটেড এই টাইপের কোনো কম্পাউন্ড আসলে কি করে, নট অনলি আনস্যাচুরেটেড, এমনি স্যাচুরেটেড কম্পাউন্ডের সাথেও রিয়াকশন হয়, তবে আমি এখানে এক্সাম্পলগুলো আনস্যাচুরেটেড দিয়ে দেখাচ্ছি। স্যাচুরেটেড কম্পাউন্ডের সাথে কিভাবে হয় সেটা আমি দেখাবো। তো মনে করো এখানে ডাবল বন্ড ছিল, তো ডাবল বন্ডটা ব্রেক করে এই কার্বনের কাছে তার ইলেকট্রন আর এই কার্বনের কাছে তার ইলেকট্রনটা চলে গেল। এবারে এই ডাইক্লোরোকার্বিনের যে দুটো ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন এর সাথে কম্বাইন করলো, আর একটা ইলেকট্রন এর সাথে কম্বাইন করলো, করে এই সাইক্লিক রিং তৈরি করে ফেললো। তো এটা হচ্ছে সিম্পল স্টেপ যেভাবে এই সাইক্লিক ফর্মেশনটা আসতে পারে। আরও একটা রিয়াকশন দেখো,
মনে করো এইটা। তাহলে কি হবে, এই দুটো কার্বনের জায়গায় CCl2টা অ্যাড হয়ে যাবে। তাহলে এইদিকে হচ্ছে PH CH CH CH3 CCl2। ওকে, আরও একটা রিয়াকশন দেখো, ধরো CH3 CH3 এরকম আছে, তো এতে CCl2 দেওয়া হলো। ওকে, CCl2 দিলে কি হয়, অনেক রকম কম্পাউন্ড হতে পারে, এই মাঝখানে ঢুকে যেতে পারে। কিভাবে ঢুকছে দেখো, এই রিয়াকশনটা যখন হচ্ছে তখন ভালো করে খেয়াল করো, এই রিয়াকশনটা যখন হচ্ছে এই কার্বনের ওপরে আর এই কার্বনের ওপরে ডট দুটো সেপারেট হয়ে গেল, মাঝখানে CCl2 ঢুকলো, ঢুকে এই একজনের সাথে কম্বাইন করলো, এই একজনের সাথে কম্বাইন করলো, তাহলে দেখো CH3 CCl2 CH3। ওকে, প্লাস আরও একটা হতে পারে, আমি কার্বন কার্বন বন্ড ব্রেক করে দেখালাম, তাই তো? এমন হতে পারে কার্বন হাইড্রোজেন বন্ড ব্রেক করে হচ্ছে, কারণ এখানে তো সবকটাই বন্ড স্যাচুরেটেড। তো কিরকম হবে দেখো, CH3 CH2H এরকম আছে, ভাবো এই বন্ডটা ব্রেক করে কার্বন আর হাইড্রোজেনের ওপরে দুটো ইলেকট্রন চলে গেল, এবার মাঝখানে CCl2 যদি অ্যাড হয় তাহলে কি হবে, CH3 CH2 CH Cl2 হয়ে যাবে, CH3 CH2 CH Cl2। এই যে কার্বনের সাথে হাইড্রোজেনটা একদম টার্মিনালে লাগলো, মানে প্রান্তীয় অবস্থানে লাগলো, এবারে এই দিকে লাগুক বা এই প্রান্তে লাগুক ব্যাপারটা একই, মানে আমি এদিকে কার্বন যে CH3 অংশটা আছে সেটাকে আমি এইভাবে CH2H করে লিখেছি, তোমরা চাইলে এই দিকেরটাও লিখতে পারো, কিন্তু প্রোডাক্ট এইটাই আসবে, একই হবে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে আচ্ছা আমি এখানে কার্বন কার্বন বন্ড সেপারেট করে তাতে CCl2 ঢোকাচ্ছি, বা কার্বন হাইড্রোজেন বন্ড সেপারেট করে তাতে CCl2 ঢোকাচ্ছি, তাহলে ওপরেরটাই শুধু ডাবল বন্ডে কেন হলো? মনে রাখবে এই সমস্ত কম্পাউন্ডে অ্যাক্টিভেটেড সাইট হচ্ছে কিন্তু এই ডাবল বন্ডগুলো, বা ট্রিপল বন্ড যদি থাকে ট্রিপল বন্ড, ফাংশনাল গ্রুপ যদি কিছু থাকে তাহলে ফাংশনাল গ্রুপ। তো ডাবল বন্ড ট্রিপল বন্ড তো এরা একটা কাইন্ড অফ ফাংশনাল গ্রুপ। তো ফাংশনাল গ্রুপ অন্যান্য বন্ড অপেক্ষা বেশি সক্রিয় বা বেশি অ্যাক্টিভিটি শো করে, তাই জন্য এই সক্রিয় নমুনার সাথে বা অ্যাক্টিভ স্পিসিসের সঙ্গে ওই সক্রিয় অংশ বা অ্যাক্টিভ যে সাইটগুলো থাকবে তার রিয়াকশানটা কিন্তু প্রিডমিনেটিংলি হবে, বা মানে মুখ্য পদার্থ হিসাবে যেটা তৈরি হওয়ার কথা আমরা ভাবি, তো মেজর রিয়াকশানটা ওই ফাংশনাল গ্রুপের সাথেই কিন্তু এই রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটের ঘটবে। আর যেগুলো স্যাচুরেটেড কম্পাউন্ডের তো সমস্ত ক্ষেত্রে বা সমস্ত বন্ডগুলোই তো একই প্রকারের, একই প্রকারের বলতে স্যাচুরেটেড কাইন্ড অফ বন্ড। যেমন ধরো কার্বন কার্বন বন্ড যদি বলি সেটাও সিঙ্গেল বন্ড, কার্বন হাইড্রোজেন বন্ড যদি বলি তাহলে সেটাও সিঙ্গেল বন্ড। তো সেক্ষেত্রে যে কোনো বন্ডের সঙ্গে রিয়াকশন হতে পারে। এবার ডিপেন্ড করছে যে এই প্রোডাক্টগুলো কিন্তু সমান পরিমাণে উৎপন্ন হবে না, তার কারণ কার্বন কার্বন বন্ধন ভাঙতে যা এনার্জি লাগে কার্বন হাইড্রোজেন বন্ড ভাঙতে নিশ্চয়ই আলাদা এনার্জি লাগে। তো যেই বন্ড ভাঙতে কম এনার্জি লাগবে সেই বন্ড সহজে ভাঙবে, আর তার মাধ্যমেই যে প্রোডাক্টটা তৈরি হবে দ্যাট উইল বি দ্য মেজর প্রোডাক্ট। বোঝাতে পারলাম? তো এইগুলো হচ্ছে মোটামুটি ডাইক্লোরোকার্বিনের সিনথেটিক কিছু রিয়াকশন। আরও এরকম রিয়াকশন আছে, তোমাদের জন্য আমি একটা দিচ্ছি, তোমরা ট্রাই করতে পারো, দেখো হয় কি না। এটা তোমাদের জন্য দিলাম, করো, কি প্রোডাক্ট হয় আমাকে জানিও। এবার তাহলে আমরা নেক্সট রিয়াকশনে যাই।
আমাদের নেক্সট রিঅ্যাকশন হচ্ছে reaction with concentrated HNO3 কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের সঙ্গে আমরা রিঅ্যাকশন দেখব ক্লোরোফর্মে ইম্পর্টেন্ট রিঅ্যাকশন you have to memorize this এই কম্পাউন্ডটা তৈরি হয় which is named as tear gas tear gas মানে তোমরা বাংলায় জানো কাঁদানে গ্যাস সো এই কম্পাউন্ডটাকেই বলা হচ্ছে টিয়ার গ্যাস এর সায়েন্টিফিক নেম হচ্ছে ক্লোরোপিক্রিন আরও একটা নাম আছে সেটা হলো নাইট্রোক্লোরোফর্ম ক্লোরোপিক্রিন অর নাইট্রোক্লোরোফর্ম বা টিয়ার গ্যাস ওকে কিভাবে তৈরি হচ্ছে একটা সিম্পল স্টেপ আমি দেখাচ্ছি খেয়াল করো so this is nitric acid right chloroform এই হাইড্রোজেন আমরা একটু আগে দেখালাম পোলার হাইড্রোজেন আর এখানে নাইট্রিক অ্যাসিডের এই OH অংশটা যদি আমরা কম্বাইন করি এর মেকানিজম করতে হবে না আমি একদম সিম্পল স্টেপের মাধ্যমে দেখাচ্ছি সব রিঅ্যাকশনের মেকানিজম দরকার নেই তোমাদের তো এখানে এটা কি হচ্ছে দেখো ওয়াটার বেরিয়ে যাচ্ছে -H2O বেরিয়ে গেলে এখানে কি পড়ে থাকছে NO2 আর এদিকে পড়ে থাকছে CCl3 সেই দুটোই কম্বাইন হয়ে গেল so CCl3 NO2 so this is tear gas got it okay next reaction reaction with acetone এগুলো সব তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন যদিও তোমাদের বইতে এই রিঅ্যাকশনগুলো এক জায়গায় কম্পাইল করা নেই বিভিন্ন চ্যাপ্টারে হয়তো ছড়িয়ে ছিটিয়ে আছে আর এই রিঅ্যাকশন তো পাবেই না কারণ ক্লোরোফর্মের আলাদাভাবে যেটুকু অংশ তোমাদের বইতে হয়তো আছে সেখানে বেশি রিঅ্যাকশনসও দেওয়া নেই কিন্তু এই রিঅ্যাকশনগুলো প্রায়শই পরীক্ষায় আসে তাই জন্য আমি একদম ধরলি যে রিঅ্যাকশনগুলো করাবো একদম খুব ভালো করে তৈরি করে রাখবে অ্যাসিটোন দিলে যেটা তৈরি হয় দ্যাট ইজ কল্ড ক্লোরিটোন মানে ক্লোরোফর্ম আর অ্যাসিটোনের নাম একসাথে কম্বাইন করে বলা হয় ক্লোরিটোন এই ক্লোরিটোনটা হচ্ছে একটা অ্যানাস্থেটিক রিয়েজেন্ট মানে চেতনানাশক হিসাবে ইউজ করা হয় কিভাবে হচ্ছে দেখো এটা একটা সহজ স্টেপ আমি দেখাই অ্যাসিটোনের পোলার অংশ হচ্ছে এইটা আর ক্লোরোফর্মের পোলার অংশ হচ্ছে মানে পোলার তো অবশ্যই প্রত্যেকটা বন্ডই পোলার বন্ড কিন্তু ম্যাক্সিমাম পোলারিটি আমরা যেখানে দেখছি সেটা হচ্ছে কার্বন হাইড্রোজেনের বন্ডের ক্ষেত্রে কারণ তিনটে ক্লোরিন ইলেকট্রন টেনে নেওয়ার জন্য কার্বন হাইড্রোজেন বন্ডের ইলেকট্রন ডেনসিটি ম্যাক্সিমাম এক্সটেন্টে কমছে সেটা আমি প্রথমেই বলেছি আচ্ছা কি হয় এখানে এই দেখো ভালো করে আমার মার্কার পয়েন্টগুলো খেয়াল করো কার্বন অক্সিজেন ডাবল বন্ড নিয়েছিল একটা বন্ড ওপেন করে হাইড্রোজেনকে ক্যাপচার করলো তাহলে এখানে কার্বনের একটা ভ্যালেন্সি কমলো এবার হাইড্রোজেনকে ক্যাপচার করছে মানে হাইড্রোজেন নিশ্চয়ই তাহলে এই বন্ডটা ছেড়ে বেরিয়ে এলো বেরিয়ে এসে অক্সিজেনের সাথে জুড়লো রাইট
দেখো আমি মুছছি, দেখো এই বন্ডটা উঠিয়ে যখন হাইড্রোজেনকে ক্যাপচার করলো, তাহলে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন লেগে গেল। এখানে কার্বনের একটা হাত ফাঁকা হলো, এখানে কার্বনের একটা হাত বেশি হলো। তাহলে কি করবে, এই কার্বন সেই হাতটা কাকে দিয়ে দেবে, একে দিয়ে দেবে। দিয়ে দিলে দেখো এই অ্যাসিটোনের যে কার্বনটা ছিল, মিডিল যে কার্বনটা ছিল, সেই কার্বনটা তোমরা এখানে খেয়াল করো, কার্বন কার্বন, এর সঙ্গে দুটো মিথাইল আছে, দেখো দুটো মিথাইল আছে, একটা OH আছে, OH আছে, আর একটা CCl3 অংশ আছে, CCl3 অংশ আছে। তো এইভাবে ক্লোরোফর্মের সঙ্গে অ্যাসিটোন কম্বাইন করলে আমরা ক্লোরিটোন নামের একটা অ্যানাস্থেটিক রিয়েজেন্ট পেয়ে যাই। ওকে, তো এই ভিডিওতে আমরা আপাতত এই রিয়াকশনগুলোই শিখলাম। এর পরের ভিডিওতে আমরা আরও কিছু রিয়াকশন দেখব উইথ প্রপার মেকানিজম। ঠিক আছে, ভালো থেকো।